বামার সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স নির্ণয় করো। তো এই ল্যামডা ম্যাক্স মানে কি হচ্ছে বলতো? এটার অর্থ আমাদের কি বুঝতেছি আমরা, যে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য, না তরঙ্গদৈর্ঘ্য, আর কি সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য হলো কম শক্তির, না বা সর্বনিম্ন শক্তির, এই দুইটা কিন্তু বোঝাচ্ছে। এখন সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য আর সর্বনিম্ন শক্তির যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেখো আমার সিরিজটা ছিল এটা 1 নম্বর কক্ষপথ, এটা ছিল 2 নম্বর কক্ষপথ, 3 4 5 6, তাহলে এটা হলো 3 4 5 6। এই বিভিন্ন যে কক্ষপথগুলো আমরা পাচ্ছি, সেই কক্ষপথগুলো একটু যদি তোমরা চিন্তা করে দেখো, এগুলো কি এন এর মান কিনা? এগুলো সব এন এর মান। তো বামার সিরিজের জন্য ইলেকট্রন কোথা থেকে আসে বলতো? উপর থেকে 2 নম্বরে। এই তাহলে সবচেয়ে কম শক্তি খরচ হবে কোন জায়গায় ইলেকট্রনের স্থানান্তর হলে? সবচেয়ে কম শক্তি খরচ হবে কোন জায়গার ইলেকট্রন স্থানান্তরিত হলে? হ্যাঁ, তাহলে সবচেয়ে কম শক্তি খরচ, এই যে এখান থেকে ইলেকট্রন যখন এখানে আসবে, তাহলে এইটার জন্য বামার সিরিজের জন্য এর জন্য আমরা পাবো ল্যামডা ম্যাক্স এর জন্য, হ্যাঁ এর জন্য আমরা n1 পাচ্ছি কত? 2, আর n2 পাবো 3। সবচেয়ে কাছাকাছি স্থানান্তর ঘটার কারণে শক্তির মান কম হবে। এটা সবচেয়ে কাছাকাছি স্থানান্তর। এবার তো বের করতে পারবা, তাই না? অতএব আমরা এর মান বের করতে হবে 1 বাই ল্যামডা ম্যাক্স লিখে RH ইন্টু 1 ভাগ n1 স্কোয়ার মাইনাস 1 ভাগ n2 স্কোয়ার। এখন পারবা না বের করতে বাকি কাজগুলো? RH এর মান 109 678 মনে হয়। 1 বাই এটা n1 মানে কি ছিল? 2 স্কোয়ার, 1 বাই 3 স্কোয়ার। তো একটু দেখো যে উপরে হচ্ছে 109 678 গুণ এটা 3 3 9 9 আর 4 2 2 4, 9 থেকে 4 বাদ গেলে 5, আর নিচে হবে কত? 36। এই এটা কিন্তু পার সেন্টিমিটার হবে, পার সেন্টিমিটার, এটাও পার সেন্টিমিটার হবে। ওই দিক তো দেখা যাচ্ছে না। ওইটা পার সেন্টিমিটার হলো। তো যদি ওটা পার সেন্টিমিটার হয়, তাহলে এখন আমরা যদি ল্যামডাটাকে উল্টিয়ে ল্যামডাটাকে যদি আমরা মিলিয়ে নেই, এটাকে উপরে দিলাম, তাহলে এগুলো সব উল্টে যাবে। তো অতএব আমরা লিখবো ল্যামডা ম্যাক্সটাকে লিখে নিলাম, তাহলে এটা উল্টে গেল, 36টা উপরে আসলো, আর নিচে এই গোটা গোষ্ঠী 5 ইন্টু 109 678। এইটা এখন হলো কি পার সেন্টিমিটার না সেন্টিমিটার? এবার কিন্তু এটা হলো সেন্টিমিটার। এখন আমরা যদি ওই সেন্টিমিটারটাকে গুণ টুন করি, কিছু একটা বের হবে কিনা? তাহলে এই 36 ইন্টু 10⁷, এইটা যখন দেব তখন কিন্তু ন্যানোমিটার হবে। এই ন্যানোমিটার, এটাই হবে অ্যান্সার। গুণ করে যেটা ন্যানোমিটার পাবো সেটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরে নেব। আচ্ছা বলো তো, এটা দৃশ্যমান অঞ্চলে হবে না অদৃশ্য অঞ্চলে হবে? এবার যদি বলা হয় এটার কালার কি হবে, খুঁজে বের করো দেখি। কত হচ্ছে? 600? আচ্ছা, এত ন্যানোমিটার, এটা কিন্তু লাল রঙের হবে। এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে তো অবশ্যই হবে, কিন্তু লাল বর্ণ হবে। লাল বর্ণের তরঙ্গ শক্তি কম, কিন্তু হ্যাঁ বেগুনি তরঙ্গের শক্তি বেশি। কি বুঝছো এবার? লালটার
তরঙ্গের শক্তি কম, তাই এটা হবে লাল বর্ণ। এটা একটা বামার সিরিজের ল্যামডা, আর একটা কি বের করতে বলছিলাম, মিনিমাম না, ল্যামডা মিনিমাম, এটা বের করতে বলছিলাম। তো এই ল্যামডা মিনিমাম যদি আমরা বের করি, মানে মিনিমাম মানে সর্বনিম্ন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে। আর যত কম তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বোচ্চ শক্তি হবে কিনা, তবে সর্বোচ্চ শক্তির, তাহলে এর জন্য ল্যামডা মিনিমামের জন্য আমরা যদি সর্বোচ্চ শক্তি চিন্তা করি, তাহলে বেশি শক্তির কত দূর হতে আসবে, ধরো এই 1 2 3 4, এই চারটা আছে, এর মধ্যে কোনটা সর্বোচ্চ শক্তির তরঙ্গ হবে, মানে এইখানকার মধ্যে সর্বোচ্চ শক্তির এইটা হবে, তাই না? হ্যাঁ, এইটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয়, এটা চতুর্থ। তার মানে এটা আসতে হবে অসীম থেকে, হ্যাঁ, এইটা হচ্ছে অসীম কক্ষপথ থেকে। তাহলে সর্বোচ্চ শক্তির জন্য আমরা এটা পাবো 2, আর এটা পাবো ইনফিনিটি। তাহলে এই জায়গায় আমরা এইভাবে মান বসানোর জন্য এখানে কি বসাবো, আমরা ইনফিনিটিভ বসাবো। তো এটা যদি আমরা ইনফিনিটিভ বসাই, তাহলে এই অংশটা কি হবে, জিরো হবে কিনা, এই দেখো এই মানটা হবে জিরো। তাহলে এইখানে হচ্ছে আমাদের 1/4 মাইনাস জিরো, এটার জন্য জিরো পাচ্ছি। 1/4 উপরে 4 দিয়ে গুণ করে দেবো এখন, এই উপরে 4, এটা হচ্ছে মিনিমাম, এখানে হবে মিনিমাম, নিচে 5 থাকবে না, এবার গুণ ভাগ করলে কিছু একটা বের হবে। 4 × 10⁻⁷, আর 109 678, এটা হলো ন্যানোমিটার, 7 দিয়ে গুণ করার কারণে। এই দেখো 364.70, এই এত ন্যানোমিটার হলে এটা কোন অঞ্চলের হবে, বেগুনি হবে, এটা হবে বেগুনি, তাহলে এটা বেগুনি আলো। তাহলে দেখো সর্বোচ্চ শক্তি সর্বনিম্ন শক্তি আমরা এখান থেকে হিসাব করে বলতে পারতেছি দৃশ্যমান অঞ্চলে কোন শক্তিটা সে শোষণ করবে। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে বলো তো দেখি? নাই? মেশাচ্ছি, তুলে নেওয়া হয়েছে কি? ওকে, এবার আমরা একটু অন্য জিনিস করি। তো এবার দেখবো আমরা বিভিন্ন সিরিজে, হ্যাঁ, বিভিন্ন সিরিজগুলোতে, সিরিজে বর্ণালীতে, সিরিজের বর্ণালীতে লাইনের সংখ্যা নির্ণয়, হ্যাঁ, লাইনের সংখ্যা নির্ণয়। আচ্ছা, লাইনের আমরা এটা, এটা একটু কথাবার্তা অন্য আসতেছে। হ্যাঁ, বর্ণালীতে লাইনের আমরা রেখার সংখ্যা নির্ণয় করতে পারি, হ্যাঁ। দুইটা কিন্তু একই ভাষা, লাইন মানে রেখা, রেখা মানেও লাইন, কিন্তু আবার একটা রেখার আরো রেখার সংখ্যা নির্ণয় এখানে বোঝাচ্ছে। দেখো আবার একটু বলি, বিভিন্ন সিরিজ, আমাদের কয়টা সিরিজ ছিল বলতো? তিনটা না? তো আমরা রেখার সংখ্যা নির্ণয় করব, মানে ওই লাইনগুলোর মধ্যেই আবার লাইনের সংখ্যা নির্ণয়, এটা একটু জটিল কথাটা। তো এটা আসলে কি জিনিস আমি এখন তোমাদের বলতেছি, যে এখানে দেখো, যে আমরা বামার হোক আর যে কোনো সিরিজেই হোক না কেন, আমরা এরকম প্রথমত একটু চিন্তা করি, এগুলো এন এর মানগুলো আমি বের করতেছি, এন এর মান। তো এটা এন এর মান 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আরো দিতে পারি, এটা 6। তাহলে এন এর মানগুলো অর্থাৎ এগুলো হচ্ছে শক্তি স্তর।
তো শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন, ধরে নাও যে এইখান থেকে ইলেকট্রনটা এইখানে আসলো, আবার এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে আসলো, আবার এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে আসলো, আবার এখানে আসলো। তা আমরা যে এটা পাচ্ছি, এটা কোন সিরিজ পাচ্ছি বলতো? বামার না? তো এটা হলো বামার সিরিজ। হ্যাঁ, এটা আমরা নিচে লিখবো বামার সিরিজ। বামার সিরিজ কারণ কি? হ্যাঁ, N1 আমরা এখানে পাচ্ছি 2, এই কারণে এটাকে বলতেছি আমরা বামার সিরিজ। তো বামার সিরিজের যে প্রথম, এই যে এটা প্রথম লাইন, এটা হচ্ছে প্রথম, হ্যাঁ এটাকে বলা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা তৃতীয়, এটা চতুর্থ। দেখো বামার সিরিজের মধ্যে যেটা কাছাকাছি আসে সেই লাইনটাকে আমরা কি বলবো? প্রথম লাইন। যেটা আসতেছে পরেরটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে যদি বলা হয় বামার সিরিজের দ্বিতীয় লাইনের জন্য, বামার সিরিজের দ্বিতীয় লাইন বা দ্বিতীয় রেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় রেখা দ্বিতীয় লাইন একই জিনিস। বামার সিরিজের দ্বিতীয় রেখা বা দ্বিতীয় লাইন এইটা না? এইটার N1 কত আর N2 কত? আচ্ছা, আমি বলতেছি প্রথম লাইন, বামার সিরিজের প্রথম লাইনে আমরা কি পাচ্ছি? N1 পাচ্ছি 2 না? আর N2 3। আচ্ছা, এইটা প্রথম লাইন। প্রথম লাইন কোনটা? এটা না? তো প্রথম লাইনে N1 কোনটা বলো তো? 2 নম্বরটা না? এই যে 2 নম্বর কক্ষপথটা। আর N2 কোনটা হবে? 3 হবে কিনা? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় লাইনের জন্য এখানে দেখো N1 কত হবে? 2। আর N2 কত হবে? এটা বোধহয় দ্বিতীয়। কত? 4। আচ্ছা, তৃতীয় লাইনের জন্য দেখো N1 2, আর N2 হবে 5। চতুর্থ লাইনের জন্য এখানে 4টাই লাইন আছে, N1 2 আর N2 হবে 6। এটা বুঝছো তো? লাইনের সংখ্যা তো বুঝছো না? কয়টা করে লাইন হতে পারে এটা ধারণা, মানে N1 কত, N2 কত, এটা। এবার চলে আসি আমরা চতুর্থ লাইনের জন্য। তাহলে এটা আমি মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিলাম। আমাদের প্রশ্নটা হলো যে চতুর্থ লাইনের জন্য, হ্যাঁ, চতুর্থ লাইনে বামার সিরিজ কিন্তু এগুলো সব। চতুর্থ লাইনে রেখার সংখ্যা নির্ণয় করো। রেখার সংখ্যা কত হবে? এই হলো একটা প্রশ্ন। চতুর্থ লাইনের জন্য রেখার সংখ্যা কত হবে, অর্থাৎ ওই লাইনের ভিতরে আরো কতগুলো লাইন পাওয়া যেতে পারে। তাহলে চতুর্থ লাইনের জন্য কি আমরা পাচ্ছি? এই চতুর্থ লাইনে একটু দেখো, চতুর্থ লাইনে N1 কত? 2 আর N2 6। একটু লক্ষ্য করো, চতুর্থ লাইনের জন্য N1 2 আর N2 এর মান হচ্ছে 6। এবার আমরা এটাকে একটু এইভাবে দেখব, কিভাবে লাইনের সংখ্যাগুলো আমরা বের করতে পারি। এই লাইন সংখ্যা, রেখা সংখ্যা আমরা বের করব। রেখা সংখ্যা নির্ণয়। হ্যাঁ, তো আমরা কিভাবে নির্ণয় করব? তো আমাদের দেখো 6 নম্বর কক্ষপথ থাকতে হবে, 2 3 6। তো এইটা হচ্ছে n সমান 2 আর এটা n সমান 1। এটা হলো 3, এটা 4, এটা 5, এটা 6। একটু লক্ষ্য করো, তো ইলেকট্রনটা এইখান থেকে আসার সময় এই জায়গায় ইলেকট্রন আসবে কোন জায়গায়? এটাতে আসবে কিনা? ওই ইলেকট্রনটা ওইখানে আসলো। তো মনে করো তোমাদের কোনো এক জায়গায় পিকনিক খেতে গেলা, কিন্তু পিকনিক খেতে যাওয়ার পর তুমি যে জায়গা থেকে গেছো, কলেজের গেট থেকে গেছো, কলেজের গেটে ফিরে ফিরে আসবা না তুমি মেসে ফিরে আসবা? মেসে আসলে অত রাতে কলেজের গেটে যেয়ে কি করবে, তাই না? অথবা এমনটাও তো হতে পারে তুমি মেসে না এসে বগুড়ায় পিকনিক খেতে গেছো, বগুড়াতেই তোমার আত্মীয়ের বাসায় চলে গেছো, মানে কাছাকাছি ওইদিকে আছো। পরের দিনে তুমি মনে করো বগুড়া থেকে আসছো মিঠাপুকুর, মিঠাপুকুরে দাওয়াত খাইছো।
তারপরের দিন মিঠাপুর থেকে এসে রংপুরে দাওয়াত খেয়েছো, তারপরে যাদের বাড়ি জল ঢাকা তারা জল ঢাকায় বাড়িতে গিয়ে দাওয়াত খেয়েছো, তারপর তোমরা মনে করো সৈয়দপুরে যে হ্যাঁ তাজিরের হোটেলে একবার খাইছো, মেসেজে আবার খাইছো, তারপরের দিনে গেছো কলেজে। কিন্তু তুমি গেছো কলেজ থেকেই কলেজে ডাইরেক্ট ফেরোনি। আবার অনেকে এমনও হতে পারে কলেজে ডাইরেক্ট ফেরত আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সম্ভাব্য পথগুলো তুমি মনে করো বিভিন্ন জায়গায় গেলে কি হতে পারে, এইখান থেকে ইলেকট্রনটা ডাইরেক্ট কোথায় আসতে পারে, 6 থেকে কোনো কারণে সে ডাইরেক্ট এখানে আসলো। দেখো হ্যাঁ এটা লাইনের সংখ্যা, কিন্তু আমরা রেখার সংখ্যা নির্ণয় করতেছি কোনটার জন্য, চতুর্থ লাইনের জন্য, চতুর্থ লাইনের জন্য। এইটা যদি ডাইরেক্ট 6 থেকে 2 এ ফেরত আসে তাহলে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, বেশি শক্তির হোক কম শক্তির হোক একটা আমরা পাবো। এবার ডাইরেক্ট ওখান থেকে না এসে সে মনে করো এখান থেকে আসলে এইখানে আসলো, এইখান থেকে আসলে এইখানে, তারপর ওইখানে 2-1 দিন থাকার পর এইখান থেকে আসলো মনে করো এইখানে, এইখানে 2-1 দিন থাকার পর এইখান থেকে আসলে এইখানে, তারপরে আসলে এইখানে। একটু তোমরা লক্ষ্য করো যে ইলেকট্রনটা ডাইরেক্ট আসতে পারে, কিন্তু ডাইরেক্ট না আসে, ডাইরেক্ট আসলো কোনো কোনো পরমাণুগুলো ডাইরেক্ট আসলো, কিন্তু কোনো পরমাণুগুলো ডাইরেক্ট না আসে 6 থেকে 5-এ নামলো, তাহলে ওর জন্য আরেকটা তরঙ্গ পাবো। 5 থেকে আবার 4-এ নামলো, এর জন্য আরেকটা তরঙ্গ পাবো। 4 থেকে আবার 3-এ, এর জন্য একটা, 3 থেকে 2-এ আরেকটা পাবো। আবার এমনটাও তো হতে পারে যে এইখান থেকে ইলেকট্রনটা আসলে এইখানে ডাইরেক্ট আসতে পারে কি, আবার ইলেকট্রনটা এইখান থেকে এইখানে আসলো ডাইরেক্ট, আবার এইখান থেকে এইখানে আসলো, যেটা দেখাইছি তোমাদের। তো এটা একটা গেল, তাহলে এই যে দেখো কয়টা হলো এরকম। এবার দেখো এইখানকার যে ইলেকট্রনটা এখান থেকে এইখানে না আসে এইখান থেকে এইখানে আসলো ডাইরেক্ট, এই যে এইখানে আসলো, এখান থেকে এখানে আসলো, আবার এইখান থেকে এসে এইখানেও আসতে পারে, তারপর এইখান থেকেও আবার এইখানে আসতে পারে। দেখো সম্ভাব্য কিন্তু এগুলো, আর বিকল্প কোনো উপায় নাই মনে হচ্ছে। সবগুলো উপায় আমরা অবলম্বন করে ফেলছি। তা কয় প্রকার শক্তির তরঙ্গ বের হতে পারে? 1 2 3 4 5 10টা দেখতেছি, আরো হয় কিনা দেখি। হ্যাঁ বুঝছো তো নাকি? তাহলে মোট 10টা আমরা কি পাবো, চতুর্থ লাইনের জন্য আমরা 10 প্রকার রেখা পেতে পারি, অর্থাৎ 10টা রেখা হতে পারে, কারণ ওখানে তো একটা পরমাণু না, কোটি কোটি পরমাণু এক একটার এক এক জায়গা থেকে আসতেছে। তাহলে এখানে 10টা হতে পারে। আসলে লাইনের সংখ্যাটা ঠিক আছে কিনা সেই সূত্রটা আমরা দেখবো এবার। সূত্র একটা আছে লাইন সংখ্যা নির্ণয়, হ্যাঁ রেখা সংখ্যা নির্ণয়। এটা হচ্ছে n2 মাইনাস n1, তারপরে দেখো n2 মাইনাস n1 প্লাস 1 ভাগ 2। দেখো তো ওই সূত্রের মধ্যে ফেলে মেলে কিনা। n2 হচ্ছে 6, এটা হচ্ছে 6 মাইনাস 2, এখানে হচ্ছে 6 মাইনাস 2 প্লাস 1 ভাগ 2। তো 6 থেকে 2 বাদ দিলে 4 গুণ, এটা অনেক যা হচ্ছে, দশে হচ্ছে না। এখন পারবা তো বের করতে? বুঝছো বিষয়টা? এই সূত্রটা মনে থাকলে এক নিঃশ্বাসে বের করবা, আর সূত্রটা মনে না থাকলে তোমাকে এই যে গলদ ঘর্ম হতে হবে, কোথা থেকে কোথায় কোথা থেকে কোথায় এগুলো লাইন সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। তবে এটাও জানতে হবে। একটাই প্লাস, ঠিক আছে। এই প্রশ্নটা Ac প্লাস আয়নের কয়টা ইলেকট্রন আছে? হ্যাঁ
তো দেখো He প্লাস আয়নের ইলেকট্রন যখন যখন দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে নেমে আসে তখন যে বর্ণালীর সৃষ্টি হয় তার কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য যখন দ্বিতীয় হতে প্রথম স্তরে নেমে আসে তখন উৎপন্ন বর্ণালীর উৎপন্ন বর্ণালীর কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এই কাজটা, এটা তো বোধহয় পারবা, এই টাইপের বোধহয় করাইছি। তারপরে আরেকটা প্রশ্ন লেখো, দেখো এটা পারো কিনা। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। এটাও পারবে। এই লাইম্যান সিরিজ, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এইখান থেকে একটা আসতেছে, এইখান থেকে একটা আসতেছে, তাই না? তাহলে কোনটা প্রথম রেখা বলো তো? এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে এবার বলো তো কোনটার জন্য কি ধরবা? হ্যাঁ, এই যে 3, এটা 1, এটা 3। প্রথমটার জন্য 1, এটা 2, এটা 1, এটা 3। কি বুঝছো? লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার জন্য তোমাদের কি বের করতে বলছে? তরঙ্গদৈর্ঘ্য নাকি? হ্যাঁ, তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো আমার মনে হয় এগুলো পারবা, সবে একই জাতের। যার কাছে যে বই আছে একটু খুঁজে টুজে দেখবা, সবগুলো একই, মানে মোটামুটি সব আইটেমের হিসাব আমরা টাচ করছি। আজকে আমরা অতিবেগুনি বা ইউভি, অতিবেগুনি বা ইউভি রশ্মির ব্যবহার, রশ্মি। তো এই ব্যবহারটা আসলে কি? অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত থেকে কত বলো তো এবার? তাহলে 10 ন্যানোমিটার হতে বা 2 ন্যানোমিটারও আছে কোনো বইয়ে। তাহলে 10 হতে 380 এই ন্যানোমিটার, এইটাই হলো অতিবেগুনি ইউভি মোটামুটি। তো এর মধ্যে যেটা একটু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, যেমন হচ্ছে 200 থেকে 380 ন্যানোমিটার। তাহলে যাই হোক, এইটা হচ্ছে ইউভি রশ্মি, কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যটার শক্তি অপেক্ষা 380 থেকে কত, 380 থেকে 780 না? এটা হলো আই আইআর না ভিআর, ভিজিবল রে। একটু লক্ষ্য করো ভিজিবল রে, তাহলে এর শক্তি বেশি না এর শক্তি বেশি? আচ্ছা, এই দেখো ইউভি এর শক্তি, তো আমি এইভাবে লিখছি এনার্জি। হ্যাঁ, ইউভি এটা বেশি, ইউভি এর শক্তি বেশি, আর হচ্ছে এনার্জি ভিআর এটা একটু কম। তাহলে দৃশ্যমান অপেক্ষা এর শক্তি বেশি। এখন কোনো কারণে যদি ইউভি রশ্মিটা আছে না, এই রশ্মিটা থেকে শক্তি হারিয়ে যায়, ভালো করে শোনো, শক্তি বিকিরণ, শক্তির অপচয়, হ্যাঁ অপচয় বা কেউ শোষণ করলো, শোষণ হলো, তাহলে শক্তির অপচয় হলো বা বিকিরণ হলো বা শোষণ হলো, অপচয় বা বিকিরণও হতে পারে, শক্তি থেকে শক্তি বিকিরণ যদি হয়, তাহলে এই রশ্মিটার শক্তি কমবে না বাড়বে? তো এই রশ্মিটার শক্তি কমে যাবে। যখন কোনো রশ্মির শক্তি কমে যায় তখন সেই রশ্মিটার শক্তি কমে গেল, তরঙ্গদৈর্ঘ্য বাড়বে না কমবে? তখন ওর তরঙ্গদৈর্ঘ্য বাড়বে।
তো এইটা থেকে ইউভি থেকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে, দেখো ইউভি থেকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কি হবে, ভিজিবল হয়ে যাবে। শক্তির অপচয় হলে আমাদের কি হবে, ই ভি আর এ পরিণত হবে। কি বুঝছো? অর্থাৎ এইটা ল্যামডা, এইটা যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এর তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল কত, 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে। হ্যাঁ, এত ন্যানোমিটার। আর এই পাশে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমাদের 380 থেকে 780 ন্যানোমিটার। এই পার্থক্যটা হচ্ছে এই। কি বুঝছো এবার? এই মূল তফাৎটা। তাহলে কোনো অতিবেগুনী রশ্মির সাধারণত তরঙ্গ, অতিবেগুনী রশ্মি অদৃশ্য রশ্মি, এটার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। তো অতিবেগুনী রশ্মি যদি কোনো পদার্থের উপরে পড়ে আর সেই পদার্থ সেখান থেকে যদি কিছু শক্তি শোষণ করে, ভালো করে শোনো, অতিবেগুনী রশ্মি কোনো পদার্থের উপর পড়লে ওই পদার্থ যদি কিছু শক্তি অতিবেগুনী রশ্মি থেকে শোষণ করে, তাহলে তার শক্তি কমে যায়। অতিবেগুনী রশ্মির শক্তি কমে যায় না বেড়ে যায়? কমে যায়। ফলে সেটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, কম শক্তি বিশিষ্ট তরঙ্গে পরিণত হয়। তো অতিবেগুনী রশ্মির চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের না বেশি হবে, কম শক্তির এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হলো ভিজিবল রে বা দৃশ্যমান অঞ্চল। ফলে এই অতিবেগুনী রশ্মি তখন দৃশ্যমান রশ্মিতে পরিণত হয়। অতিবেগুনী রশ্মি দৃশ্যমান রশ্মিতে পরিণত হয়। তো তার এই মূল তত্ত্বকে কাজে লাগিয়ে বা এই বিষয়টিকে কাজে লাগিয়ে জাল টাকা, জাল পাসপোর্ট, হ্যাঁ, বা ড্রাইভিং লাইসেন্স, এটিএম বুথের কার্ড, এগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে জাল টাকা, জাল পাসপোর্ট, এটিএম বুথের যে কার্ড রয়েছে সেগুলো হতে পারে, এগুলো আমরা সহজে শনাক্ত করতে পারবো। এইবার তাহলে জাল টাকা শনাক্তকরণে অতিবেগুনী রশ্মির আমরা ব্যবহার পাচ্ছি কিভাবে, এই এই থিমটাই কিন্তু আসলে কাজে লাগবে, এটাই মূল কথা, জাল টাকা শনাক্তকরণ। তো বাংলাদেশে যে জাল টাকাগুলো ব্যবহার করা হয়, যে মুদ্রাগুলো, সেগুলো কম দামের মুদ্রাগুলো না, একটু বেশি রেটের মুদ্রা, সেগুলো নকল বেশি হয়। যেমনটা হচ্ছে 500 টাকা, 1000 টাকার নোট, এগুলো বেশি জাল হয়। এখন তো 200 টাকার নোটও আছে, আর 100 টাকার নোটের এখন কোনো মূল্য তেমন একটা নাই বললেই চলে। 100 টাকার নোট এখন পান্তা ভাত, মানুষের চা খাইতে 100 টাকা যায়। তাহলে অতিবেগুনী বা ইউভি রশ্মির ব্যবহারের ক্ষেত্রে আমরা জাল টাকা শনাক্তকরণের জন্য বিশেষ করে বেশি মূল্যের টাকা, তো ধরো 100 টাকা থেকে শুরু, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বা বেশি মূল্যের নোটগুলো, এগুলোর উপরে বিশেষ কিছু কালি ব্যবহার করা হয়। ভালো করে শোনো, এগুলোর মধ্যে বিশেষ কিছু কালি ব্যবহার করা হয়, যে কালিগুলো অতিবেগুনী অঞ্চল থেকে, আপতিত আলো থেকে কিছু শক্তি শোষণ করতে পারে, অতিবেগুনী থেকে কিছু শক্তি শোষণ করে, দৃশ্যমান বা অন্য কিছু বাদ। তাহলে ওখানে যে কিছু শক্তি শোষণ করে এবং কম শক্তির আলো দৃশ্যমান আলোতে পরিণত করে, যা বিকিরিত হয়। বুঝছো? তাহলে বেশি শক্তির আলো পড়লেও কম শক্তির আলো রূপে বিকিরিত হয়। এই জন্য যদি তোমরা জাল টাকা বা টাকা তোমরা লক্ষ্য করো, তাহলে টাকার মধ্যে কিছু দাগ আছে কিনা, টাকার মধ্যে এগুলো দাগ আছে, সেই দাগগুলো দেখে ওই টাকাগুলো, একটা টাকা নিয়ে এসে আমি দেখাই, লেখা আছে না, তারপরে এখানেও এগুলো ছোট ছোট লেখা 500 আছে, এই যে 500 লেখা, এইখানে সম্ভবত বাংলাদেশ ব্যাংক লেখা আছে, এখানে 500 টাকা লেখা আছে। তো দেখো বিশেষ করে এখানে একটা বিশেষ ধরনের কালি দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা, এই যে এই কালিটা, এই কালিটা তোমরা একটু দেখো, এই পাশ থেকে একরকম কালার দেখা যাবে, যদিও এখানে হয়তো বোঝা যাবে না, কিন্তু তোমরা নিজেরাই দেখলে বুঝবা সরাসরি টাকা। এই পাশ থেকে একরকম কালার, এই পাশ থেকে একরকম কালার, আবার এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে কালারটা একটু চেঞ্জ হচ্ছে হালকা।
কিন্তু এই টাকাটা তো কালার চেঞ্জ হচ্ছে না, এটা জাল টাকা না তো আবার। হ্যাঁ, এটা এটার কালার চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না খুব একটা, জানি না কি টাকা যে। আচ্ছা, তো ওইটা একটা গেল। আর একটা হচ্ছে, এই যে এবার দেখো তো আর একটা টাকা, হ্যাঁ হ্যাঁ, 200 টাকার নোট। তো এইটার কি কালার গুলো চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ? কিছুই হ্যাঁ, হচ্ছে কি? কোনো চেঞ্জ নাই। এইখানেও আছে, এই যে একটা আছে কালি, একেবারে ঠিক ওইরকমই সব 200 টাকার নোটের মতোই সবকিছু, কিন্তু এর কালারটা চেঞ্জ হচ্ছে না চতুর্দিকে, কিন্তু এইটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, একটু ভিন্নতা আছে কালার, এদিকে একরকম, আবার এই পাশ দিয়ে আরেকরকম একটু। এই দেখো একটু চেঞ্জ দেখা যাচ্ছে, একটু লালচে ভাব। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আসল টাকা, এটা হলো জাল টাকা। তাহলে এই যে এই কালিটা, এটা বিশেষ